গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ওয়েলকাম টু স্কেয়ার এলিভেটর। ভয় যেখানে জড়িয়ে ধরে। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প সুমিলি কাঞ্জিলাল মুখার্জির কলমে আমারও তো গান ছিল। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে বেশ চলছিল গাড়ি। সঙ্গে শুভমের দরাজ গলায় গান। তবলাবাদক মলয় আর গিটারিস্ট অনিল তার আনন্দ নিচ্ছিল প্রাণ ভরে। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। এমন সময় বাতিপুরের রাস্তায় ঢুকতেই দাঁড়িয়ে গেল গাড়িটা। গান থামিয়ে শুভম বলল, আরে হরিদা, কি হলো গো? থামিয়ে দিলে হঠাৎ? গাড়ি কি খারাপ হয়ে গেল নাকি? আরে দাঁড়াও, নেমে দেখছি। এই তো না হরিদা, রণে ভঙ্গ দিলে। কি সুন্দর শুভম গাইছিল। আরে দাঁড়া, সে তো প্রোগ্রামে গান হবেই। আগে এই ঝামেলাটা মিটুক। কি হলো কি জানি, আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর আমার গান তো প্রথম জনের পরেই। আরে টেনশন করো না শুভমদা, দেখছি আমি। ও হো, ইঞ্জিন গরম হয়ে গেছে তো, জল ঢালতে হবে গো। হবে না, যা গরম পড়েছে, তার উপর সেই দুপুরে বেরিয়েছি কড়া রোদে, আর এতটা রাস্তা পুড়তে পুড়তে এসেছে। এই নাও জল, আর তাড়াতাড়ি ঢালো। আরে শুভমদা, ওটা তো ভালো জল, তোমাদের জন্য রাখো, এত ব্যস্ত হয়ে না। আমি 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 আসার পথে একটা টিউবওয়েল দেখেছিলাম, বেশি দূরে না, আমি এক্ষুনি নিয়ে আসছি। ভাই শুভম, তুই এত চিন্তা করিস না। যদি একটু দেরিও হয়, তোর গান তো ওরা শুনবেনি। না মলয়, ব্যাপারটা তা না। এরা গ্রামের গরিব মানুষ, তাও কত আশা করে ভালোবেসে আমাদের ডেকেছে। আমাদেরও উচিত ঠিক সময় পৌঁছে ওদেরকে নিজের সেরাটা দেওয়া। এই যে, এই হলো আমাদের শুভম। আরে ভাই, শিল্পী শুধু ভালো গাইলেই হয় না, এই এমন ভালো মানুষও হতে হয়। অনিলের কথা শেষ হতেই তিনজনেই হঠাৎ চুপ করে গেল। দূর থেকে কারোর যেন গান ভেসে এলো তাদের কানে। একজন মহিলা কণ্ঠস্বর। এই এই নিস্তব্ধ পরিবেশে, এত ফাঁকা জায়গায় কে গান গাইছে? তবে খুব সুন্দর গলা, হয়তো আমাদের প্রোগ্রামে যাচ্ছে গাইতে। আরে আমাদের শুভম তো ফিদা হয়ে গেল। তবে হঠাৎই গানটা থেমে গেল। শুভম আফসোস করে বলল, এই যা, থেমে গেল কেন? বেশ তো গাইছিল। আরে কি যেন একটা ওইদিকে দাঁড়িয়েছিল, আমি তাকাতেই দৌড়ে চলে গেল। একটা মেয়ে মনে হলো, তবে নিমেষে মিলিয়ে গেল। কোন দিকে গেল বুঝলাম না। সে কি রে, ভূত টুত নাকি? না শুভম, তা হয়তো না, তবে কেউ ছিল হয়তো ওইদিকে, বাড়ি ওর। যাই হোক, বাদ দে। এই হরিদা কোথায় রে? এবার তো সত্যি দেরি হবে মনে হচ্ছে। অনিল, ও দিকটা দেখ, আমি দিকটা দেখি। আর শুভম, তুই এখানেই দাঁড়া, আমরা আসছি। তোরা আবার কোথায়? শুভমের কথা শেষ হবার আগেই সকলের চোখ আটকে গেল সামনের দিকের এক দৃশ্য দেখে। তোরাও কি সেটাই দেখছিস যেটা আমি দেখছি? ওই সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর কথাই বলছিস তো? হ্যাঁ অনিল, তবে ওই গাছের তলায় দাঁড়িয়ে কেন? কে দেখে আসি, দাঁড়া। আরে যাস না, ছাড় না এসব। কি দরকার কে না কে? শুভম শোন। কোনো কথা না শুনেই এগিয়ে গেল শুভম। তবে সামনে যেতেই মেয়েটা দৌড়ে চলে গেল। এই ফাঁকা রাস্তায় মেয়েটা কি করছে বলতো? এটাই জিজ্ঞেস করতে গেলাম, কিন্তু সুযোগই দিল না, পালিয়ে গেল। একটু আগে মলয় যাকে দেখেছিল এই ছিল বোধহয়। আচ্ছা শুভম, আমরা কি এখানে এই করতে এসেছি? আর ওই যে ওদিকে হরিদার তো কোনো পাত্তাই নেই। অনিলের কথা শেষ হতেই ড্রাইভার হলি জল নিয়ে এসে হাজির। এই যে হরিদা, এত দেরি? ওদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেল বোধহয়। আরে শুভমদা আর বলো না,
টিউব কল পাম্প করতেই পারছিলাম না, কি টাইট। অনেকক্ষণ চেষ্টা করলাম, তাও পারলাম না, কারো দেখাও পাচ্ছিলাম না। তারপর গ্রামের একটা মেয়ে এসে সাহায্য করলো। ভাগ্যিস ও ছিল, নয় সেই তোমাদের ভালো জলই নিতে হতো। আচ্ছা, তা মেয়েটা কি পড়েছিল? কেন গো, তা জেনে কি করবে? আরে বলোই না, খেয়াল করেছো কি? একটা হলুদ শাড়ি, চুলে বেনি করা, মুখটা সেভাবে দেখিনি, তবে কোথা থেকে এলো কে জানে। আশেপাশে তো কোনো বাড়ি দেখলাম না, আর দেখে তো মনে হলো যেন এদিকেই থাকে। শুভম, আমরা যাকে দেখেছি নো ডাউট এই মেয়েটাই সে। কি বলছো অনিলদা, তোমরাও দেখেছো ওকে? তবে ও তো ওদিকেই ছিল এতক্ষণ। তবে আসার সময় ধন্যবাদ জানাবো, এমন সময় গেল হাওয়া হয়ে, ঠিক যেন ভূতের মতো। কোন দিকে যে গেল বুঝলামই না। আর তোমরা বলছো এদিকেও এসেছিল, অদ্ভুত তো। ভূতই বোধ হয়। কি যাতা বলছিস অনিল, এখনো তো রাতও হয়নি, ভূত কি এই আলোয় আসে? ভাই শুভম চল, অনেক ফালতু আলোচনা হয়েছে, এবার গাড়িতে ওঠ। চলো হরিদা। মলয় বলতেই সবাই গাড়িতে উঠল তাড়াতাড়ি। সন্ধে হয়ে গিয়েছিল প্রায়। গাড়িতে যেতে যেতে ড্রাইভার হরি বলল, ও হ্যাঁ, প্রথমে মেয়েটা গান গাইছিল নিজের মনে, তারপর আমার দিকে এগিয়ে এলো। কি গান বলতে পারবে? অবশ্যই শুভমদা, ওই তো আমাদের রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানটা। আরে কি যেন, ওই দেখো বলতে গিয়ে ভুলে গেলাম। বিপদে মোড়ে রক্ষা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মলয়দা এই গানটাই। আর কি সুন্দর গলা, ওইটুকুতেই দারুণ ভালো লাগলো। তাহলে শুভম, এই গ্রামেও তোর মতো ট্যালেন্ট আছে। খুব ভালো লাগছে ভেবে। এই যা, ওদিকে বৃষ্টি আসছে, দেখ দেখ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। অনিলের কথাতে সবাই আকাশের দিকে তাকালো। মেঘ ডাকছিল, ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। আচ্ছা, এত বাধা পড়ছে কেন বলতো? আরে এত সুন্দর প্রোগ্রাম হবে আর বাধা পড়বে না? এই তো নিয়ম। তবে তোমরা চিন্তা করো না, দারুণ প্রোগ্রাম হবে তোমাদের, বৃষ্টি আসলেও হবে। ত্রিপল খাটিয়ে স্টেজ করে অজস্র চেয়ার পেতে অনুষ্ঠানের সুন্দর আয়োজন করা হয়েছে। 7টার আগেই ঢুকে গেল ওরা। অনুষ্ঠানের কর্ণধার রামমোহন আর সকল আয়োজকরা বেশ খাতির করল তাদের। প্লেট ভরে খেতে দিল, আর তার সঙ্গে আম পোড়া শরবত। আরে শুভম বাবু, আপনি এসে যে কি আনন্দ দিলেন আমাদের। আপনার মতো মানুষ এই গ্রামে এসে গান গাইবে, এই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আরে এভাবে বলবেন না, আমি ভালোবেসে গান গাই, যেখানে যে ডাকবে চলে যাব। আর গ্রাম তো কি হয়েছে, আর এখানেও তো কত ট্যালেন্ট আছে। বলতে গিয়েও চুপ করে গেল শুভম। তারপরে একটু থেমে বলল, আচ্ছা শুনুন না, আমরা না এত কিছু খাবো না, শুধু শরবতটা খাচ্ছি। আরে না 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 না, তা কি করে হয়, খেয়ে নিন, প্রোগ্রাম তো এখনো দেরি আছে। অনিল আর মলয় একই কথা বলল। ওরা খেতে চাইল না। বরং গান শুরুর আগে আমাদের 1 কাপ করে চা দেবেন, তাহলেই হবে। অবশ্যই দেব, তবে এই খাবারগুলো ঢাকা দিয়ে রাখছি, অনুষ্ঠান হয়ে গেলে অবশ্যই খেয়ে নেবেন। আর কোনো কথা কিন্তু শুনবো না। আচ্ছা বেশ। প্রোগ্রাম সময় মতোই শুরু হলো। প্রথমজন গান গাইছিল। ভাই শুভম, এই তোর আর চান্দ্রের মতো কিন্তু আজ আর কেউ গাইতে পারবে না, তোরাই কিন্তু সেরা, দেখিনিস? অনিলের এই কথায় শুভম নড়ে চড়ে বসল। আরে চান্দ্রের খবর কি, এখনো তো এলো না। কিবোর্ড আর্টিস্ট তো ওই নিয়ে আসবে, এত দেরি করছে যে। আরে চলে আসবে, এত ভাবিস না। মলয় আশ্বাস দিল। শুভমের মন অস্থির হয়ে পড়ল। এরপর শুভম উঠল স্টেজে। ওর প্রথম গান শুরু হতেই চান্দ্রেই এসে পৌঁছালো। তাড়াতাড়ি কিবোর্ড আর্টিস্টকে পাঠালো সে স্টেজে। 4টে গানে আসর জমিয়ে দিল শুভম। এরপর তার অনেক দিনের প্রিয় বান্ধবী চান্দ্রেই গান গাইবার জন্য স্টেজে উঠল। তবে একটা গান শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হলো। এমন জোরে বৃষ্টি যে ত্রিপল বেয়ে জল পড়তে লাগলো, যার ঝাপটা আসছিল স্টেজে। আর গান গাওয়া সম্ভব হচ্ছিল না তার পক্ষে। রামমোহনবাবু বুঝতে পেরে প্রোগ্রাম বন্ধ করতে বললেন। সকলকে পঞ্চায়েত অফিসের রুমে বসালেন।
গ্রামবাসীরা সবাই নিরাশ হয়ে বাড়ি ফিরে গেল। শুভম আর চান্দ্রেই চা খেতে খেতে গল্প করছিল। কি হচ্ছে আজ, তবু আমি গাইতে পারলাম। তবে তোমার গানটা যেভাবে বন্ধ হলো খুব খারাপ লাগছে চান্দ্রেই। আর কি করব বল, কপালে নেই যে গান শোনাবো। আর রাস্তায় আসার পথেও কি কম বাধা পেয়েছি? এমনি এমনি দেরি হলো, তাও যে আসতে পেরেছি এই অনেক। কেন, কি হয়েছিল? গ্রামে ঢোকার মুখেই গাড়ি খারাপ, টায়ার পাংচার। সে কি, এদিকে আমাদেরও গাড়ির ইঞ্জিন গরম হয়ে গিয়েছিল, ওখানে অনেকটা সময় লেগেছে। তার মানে তোমরাও বাধা পেয়েছো? চান্দ্রের কথা শেষ হতেই অনিল এসে বলল, আরে হ্যাঁ ম্যাডাম, আর বলবেন না, যা ভুতুড়ে একটা গ্রাম, একটার পর একটা অভিজ্ঞতা, শেষেই বৃষ্টি এলো। ওহ, আর কি চাই, এ তো পুরো ভুতুড়ে আবহাওয়া। এই ভুলভাল বলিস না তো, হতেই পারে। বৃষ্টির কি কোনো ঠিক আছে? তবে বাড়ি ফিরবো কি করে বুঝতে পারছি না, এ তো থামছেই না। থামবেও না, দেখো থেকে যেতে হয় কি না আজ। কোথায় থাকবো? আরে কি বলছো চান্দ্রেই? অনিলের কথা শেষ হতেই রামমোহনবাবু এসে বললেন, আপনারা আজ বরং থেকেই যান, এই এত বৃষ্টিতে কি করে যাবেন বলুন তো? আর রাতও তো অনেক হলো, তাছাড়া যা ঝোড়ো হাওয়া দিচ্ছিল তাতে গাছ পড়ে রাস্তা বন্ধ হওয়ার সম্ভাবনাও প্রবল। তাই বলছি আজকের রাতটা এখানেই কাটিয়ে যান। তবে কোথায় থাকবো? সে আমি ব্যবস্থা করে দিচ্ছি শুভমবাবু, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সকলে পরিস্থিতি বুঝে রাজি হয়ে গেল। একটা স্কুল বাড়িতে থাকতে দেওয়া হলো তাদের। শুভম, মলয়, অনিল ও কিবোর্ড আর্টিস্ট বাপি ও তার যে ড্রাইভার হরির একটি রুমে বিছানা করা হলো, আর চান্দ্রের আরেকটি ঘরে। আর প্রথম যিনি গিয়েছিলেন তিনি বৃষ্টি নামার আগেই বাড়ি ফিরে গেছেন। সকলকে রাতের খাবার দিয়ে রামমোহনবাবু চলে গেলেন। সকলেই খেয়ে শোবার জন্য প্রস্তুত হচ্ছিল, কারণ কালকে অনেক সকালে উঠতে হবে। তবে এতদিন পরে পুরনো বন্ধুকে কাছে পেয়ে শুভম তো চান্দ্রের রুমেই আড্ডা দিতে বসে গেল। কতদিন পর দেখা আমাদের, বলো। তা কেমন চলছে সব? ফোনও তো করো না। অবশ্য আমিও বা কোথায় ফোন করি, আসলে আমরা সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। নিজেই বলে যাবে না আমাকেও সুযোগ দেবে? নিশ্চয়ই, বলো বলো। ব্যস্ততার মাঝেও আমাদের মীনাক্ষীদির গানের ক্লাসের কথা খুব মনে পড়ে শুভম। কি সুন্দর ছিল দিনগুলো, কত আড্ডা, কত মজা, কত গান। তা তোমার গানই তো শোনা হলো না, বৃষ্টি এসে সব মাটি করে দিল। কতদিন তোমার গান শুনিনি চান্দ্রেই, একটা গান শোনাবে? নিশ্চয়ই শোনাবো, তবে তুমি যে কি সুন্দর গাইলে আজ, শুধু মুগ্ধ হয়ে শুনলাম, ঠিক আগের মতোই, সেই দরাজ মধুর গলা। আহা, তুমিও কি কম সুন্দর গাও? চলো আর অপেক্ষা করিও না, শুরু করো। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না। তবে গান শেষ হওয়ার আগেই কেউ কড়া নাড়ল তাদের দরজায়। কে? দরজা তো খোলা, আসতে পারেন। শুভমের কথায় কারুর সাড়া নেই দেখে দুজনই অবাক হলো। দাঁড়াও, আমি দেখছি। তবে বাইরে গিয়ে দেখল কেউ কোথাও নেই। বাইরে তখনও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, সঙ্গে ঝিঝি পোকার আওয়াজ। কেউ তো নেই শুভম, তবে এত জোরে কে কড়া নাড়ল? ও ছাড়ো, হাওয়ায় হয়তো। বিষয়টাকে দুজনে আমল দিতে চাইল না, তবে আবারও কেউ কড়া নাড়ল, আর এবারে আরো তীব্র শব্দ। এবার দুজনেই একটু ঘাবড়ে গেল। দাঁড়াও, আমি দেখছি। শুভম বাইরে বেরিয়ে দেখল চারপাশে কেউ নেই, চারদিকে শুধু নিস্তব্ধতা। এবারে একটু ভয় পেল সে। চাঁদরি, আমি একবার পাশের ঘরে কথা বলে আসছি, হয়তো ওরা কেউ এসেছিল। না না, যেও না, এখানেই থাকো। আরে এই তো পাশের ঘরটাই, এখনই আসছি। তুমি কি ভয় পাচ্ছ নাকি? না না, ঠিক আছে, যাও। শুভম পাশের ঘরে গিয়ে জানতে পারলো ওদের ঘরেও কেউ কড়া নেড়েছে,
তবে বাইরে কেউ ছিল না। আরও ভয় পেল সে, তবে চান্দ্রির ঘরে গিয়ে কিছু বলল না, আর মনে মনে চিন্তা করতে লাগলো বিষয়টা নিয়ে। চান্দ্রি বুঝতে পারল শুভম চিন্তিত। কি হয়েছে? এত কি চিন্তা করছো? ওরা কি এসেছিল? বললে না তো। শুভম কিছু বলার আগেই কেউ যেন গান গেয়ে উঠল। আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ চোরে। এত রাতে এই বৃষ্টির মধ্যে কে গান গাইছে? আওয়াজটা বাইরে থেকে আসছে না? বলেই শুভম স্কুল বাড়ির জানলা দিয়ে দেখতে গেল। চান্দ্রিও শুভর সাথে গেল দেখতে। তাদের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটি মেয়ে স্কুলের মেন গেটের সামনে একটি গাছের তলায় বসে গান গাইছে। এ তো মনে হচ্ছে সেই মেয়েটা যাকে রাস্তায় আসার পথে। তবে ও এখানে এলো কি করে? তাহলে কি ও এখানেই থাকে? কি বলছো বলো তো? একে দেখেছো আগে? ও তো ওখানেও গান গাইছিল, হরিদাকে টিউবকলও পাম্প করে দিয়েছিল। তবে খুব অদ্ভুত তো, এই এত রাতে এভাবে বৃষ্টিতে ভিজে গান গাইছে। পাগল নাকি? শুভম, ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। এমন সময় আবার দরজায় কড়া নাড়ল কেউ। দুজনেই ভীষণ ভয় পেল, তবে এক চেনা কণ্ঠস্বরে যেন তারা শান্তি পেল। ভাই আসবো, আমি অনিল। আরে আয়। কি রে, কি হলো? তোদের দুজন কি খুব চিন্তিত দেখাচ্ছে, আর জানলার ধারে দাঁড়িয়ে তোরা কি দেখছিস? আরে তাই তো শুভম, সেই মেয়েটা কোথায় গেল? দেখো, কেউ নেই ওখানে। তবে 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 এক্ষুনি তো ছিল, এর মধ্যে কোথায় উধাও হয়ে গেল? শুভম চমকে উঠে ফিরে তাকিয়ে দেখল। তাই তো, এখনই তো ছিল, গান গাইছিল, এরই মধ্যে কোথায় চলে গেল? ভারী অদ্ভুত তো। কে গান গাইছিল? আরে কি বলছিস কি তোরা? সেই মেয়েটা অনিল, যাকে আমরা আজ আসার পথে দেখেছি, যে ওখানেও গান গাইছিল। যদিও মুখটা আমরা কেউই দেখিনি, তবে সেই একই গড়ন, সেই হলুদ শাড়ি আর আর সেই সুন্দর গলা, নো ডাউট এ সেই মেয়েটাই। কিন্তু ও এখানে কি করে? না মানে হতেই পারে এখানেই থাকে, তাই বলে এই মাঝরাতে আর এই বৃষ্টির মধ্যে। শুধু তাই নয় অনিল, ও ওই গাছতলায় বসে ভিজে ভিজে গাইছিল চোখে আমার তৃষ্ণা। যেন কত ব্যথা লুকিয়ে আছে ওর মনের ভিতরে। ভাই, ওর গানগুলো ভারী অদ্ভুত। কখনো বিপদে রক্ষা করার গান, আবার কখনো তৃষ্ণার্ত হৃদয়ের কথা। বা বা তোরা শুনতে পাসনি, তাই না? কই না তো। আর আমরা বলতে আমি আর মলয়। হরিদার কিবোর্ড বাপি তো অন্য ঘরে চলে গেছে, ওদের নাকি ঠিক জমছিল না আমাদের সঙ্গে, তাই ওদের মতো ওরা সাইড হয়ে গেল। এবার গিলবে হয়তো প্রাণ ভরে, দেখ না। ও আচ্ছা, তা মলয় কি ঘুমিয়ে পড়লো? না, ও তো মোবাইলে গান শুনছে, তাই হয়তো মেয়েটার গান আমরা শুনতে পাইনি। যাই হোক, তোদের জিজ্ঞেস করতে এলাম, কাল কখন বেরোবি তোরা? ভোর হলেই, ওই 6টা-7টা। আচ্ছা ঠিক আছে ভাই, চল, গুড নাইট। আমিও যাচ্ছি একটু পরে, দরজাটা ভেজিয়ে রাখিস। অনিল চলে যেতেই চান্দ্রেই বলল, আমার আমার কেমন একটা যেন ফিল হচ্ছে শুভম। বিষয়টা স্বাভাবিক লাগছে না কিন্তু। সে তো আমারও। কে ছিল মেয়েটা? বারবার কেনই বা এভাবে আশেপাশে ঘুরছে, আবার গানও গাইছে। যেন মনে হচ্ছে গানটা আমাদের শোনানোর জন্যই গাইছে। শুভমের কথা শেষ হতেই আবার সেই গান শুনতে পেল তারা। বিপদে মোরে, তবে এবার আরো কাছ থেকে, যেন তাদের দরজার বাইরেই কেউ গাইছে বলে মনে হলো তাদের। শুভম, আমার আমার এবার খুব ভয় করছে। দাঁড়াও, আমি বেরিয়ে দেখছি। না না, যেও না, যেও না, প্লিজ প্লিজ যেও না। বরং দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও দরজাটা। দূর, পাগল নাকি? কিছু হবে না। আর এত ভয় পেলে হবে? দাঁড়াও, ওকে জিজ্ঞেস করি ও কেন এভাবে। গানটা হঠাৎ থেমে গেল।
ছেড়ে যেও না, ছেড়ে দাও না শুভম, কি দরকার? বড্ড ভয় পাচ্ছ তুমি। আরে আমি আছি তো। শুভম বেরিয়ে দেখলো বাইরে বারান্দায় কেউ নেই, এমনকি স্কুলের বাইরের দিকেও তাকিয়েও কাউকে দেখতে পেল না সে। ভয় পেল সে, তবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। চাঁদনি, বাইরে তো কেউ নেই, তবে শব্দটা দরজার বাইরে থেকেই আসছিল। তাহলে কি আমরা যেটা ভাবছি সেটাই ঠিক? চান্দ্রির কথা শেষ হতেই এক বিকট চিৎকার শুনতে পেল তারা। ও মাই গড, এটা কে চিৎকার করলো শুভম? শুধু চিৎকার নয়, কেউ খাচ্ছে। ভালো করে শোনো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কেউ চিৎকার করে কাঁদছে। ও মাই গড, আমি আর নিতে পারছি না। এখান থেকে চলো শুভম, এখানে আর থাকা উচিত না আমাদের। কোথায় যাবে এই বৃষ্টির মধ্যে, তাও এই মাঝরাতে? যেখানে দু চোখ যায়, তবে এখানে থাকা সিকিউর নয়। এখানে আর থাকা যায় না। এই ভুতুরে পরিবেশে আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব। হঠাৎ কান্নার আওয়াজ থেমে গেল, তবে এমন সময় জোরে জোরে দরজা খুলে মলয় ছুটে এলো। ভাই সরি, এভাবে ঢুকে গেলাম, তবে যা হয়েছে তাতে আর উপায় ছিল না। কি হয়েছে রে, এত হাঁপাচ্ছিস কেন? অনিল অনিল অনিলের কিছু হয়েছে। হ্যাঁ। মানে কি হয়েছে, কি বলছিস তুই? আর ও তো একটু আগেই এসেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনিল জেগেছিল। হঠাৎই আমাদের দরজায় কেউ কড়া নাড়ল। অনিল উঠে দেখতে গেল। আমি এত ঘুমের মধ্যে ছিলাম যে চোখ খোলা রাখতে পারিনি, আবার ঘুমিয়ে পড়ি। তবে হঠাৎই একটা চিৎকারে আমার ঘুম ভাঙল। অনিল যেন আমায় চিৎকার করে ডাকলো মনে হলো। আমি লাফিয়ে উঠলাম, তবে অনিল পাশে ছিল না। বাইরে বেরিয়ে প্রায় পুরো স্কুল বাড়ি খুঁজে এলাম, ভাবলাম বাথরুমে হয়তো থাকবে, তবে না, কোথাও নেই। কি হলো বলতো ওর? আর কোথা থেকে চিৎকার করে ডাকলো? হ্যাঁ। চান্দ্রি ভয়ে কাঁদতে লাগলো। চাঁদনি, প্লিজ প্লিজ এভাবে কান্নাকাটি করো না, আমি দেখছি কি ব্যাপার। মলয় চল তো আরেকবার দেখে আসি। না, আমি একা থাকতে পারবো না, আমাকেও নিয়ে চলো প্লিজ, আমাকেও নিয়ে চলো। চান্দ্রিও গেল ওদের সাথে, তবে কোথাও খুঁজে পেল না তারা। কি হলো বলতো শুভম? এখন কোথায় খুঁজি ওকে? অথচ আশপাশ থেকে আওয়াজটা হয়েছিল। কিন্তু স্বপ্ন দেখিসনি তো? মানে ঘুমিয়েছিলিস তো, তাই বলছি। আরে না শুভম, স্বপ্ন নয়। ঘুম ভেঙেও আবারও ওর চিৎকার শুনেছি। বলছিল মলয় এইদিকে আয়, তবে কোন দিকে ডাকছিল সেটাই তো বুঝলাম না। এ তো খুব চিন্তার বিষয়। আচ্ছা, হরিদার ঘরে তো আমরা দেখলাম না। সে তো বন্ধ আছে। ও তাই তো, এটা তো ভাবিনি। ঘর বন্ধ আছে কেন ওদের? আমার মনে হয় ওখানেই আছে। চান্দ্রিও গেল তাদের সাথে, তবে কোথাও খুঁজে পেল না তারা অনিলকে। দুজনেই তাকালো চান্দ্রির দিকে, তারপরে দৌড়ে গেল ঘরের কাছে। ঘরের দরজা তখন বন্ধ ছিল। হরিদা, ও হরিদা, অনিল, ও হরিদা। বাপি, 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 অনিল কি আছিস সেখানে? অনিল। অনেকবার ডেকেও কোনো সাড়া পাওয়া গেল না। খুব ভয় পেয়ে গেল তিনজনে। আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শুভ, তাড়াতাড়ি দরজাটা ভেঙে দেখো কি ব্যাপার। চান্দ্রির কথা শুনে শুভম আর মলয় দরজাটা ভাঙার চেষ্টা করলো। খুব নড়বড়ে দরজা, খুব সহজেই একটা কপাট ভেঙে গেল। তবে দরজা খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য তাদের স্তব্ধ করে দিল। এমনটা যে হবে তা বোধহয় তারা কল্পনাও করেনি। হরিদা আর কিবোর্ড আর্টিস্ট বাপির রক্তমাখা লাশ পড়ে আছে মাটিতে। চান্দ্রি খুব জোরে চিৎকার করে কাঁদতে লাগলো।
তিনজনেই স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কি দেখছি আমরা? না না না, নিশ্চয়ই এটা স্বপ্ন, নিশ্চয়ই ঘুমিয়ে আছি আমরা। বল মলয়, বল না, এসব দুঃস্বপ্ন তো নয়। কি করে হয়? আর কেনই বা হবে? তা তো জানি না, তবে এটা স্বপ্ন নয়, সব সত্যি শুভম, সব সত্যি। কিন্তু কে ওদের মারলো আর কেন? কি করেছে ওরা? শুভম, শুভম, আমার মনে হচ্ছে এটা সেই মেয়েটাই করেছে, সেই মেয়েটাই করেছে। অনিল কোথায়? ওকেও কি তাহলে? মলয় আবার অনিলের গলা শুনতে পেল, তবে আর কেউ শুনতে পেল না। ওই তো অনিল আবার ডাকছে। আমি যাই। ওই দিক থেকে ডাকছে না? হ্যাঁ, ছাদে আছে বোধহয়, জানিস? আমি যাই। অনিল, আমি আসছি, তোর কিছু হবে না, আমি আসছি। মলয় দৌড়ে গেল ছাদের দিকে। শুভম ওকে আটকানোর জন্য ওর পেছনে দৌড়লো, কিন্তু পারল না। মলয় অনেক দ্রুত যাচ্ছিল, তবে শুভম কিছু বুঝে ওঠার আগেই মলয় কোথায় যেন উধাও হয়ে গেল। শুভম চিৎকার করে ডাকলো, মলয়, মলয়, কোথায় গেলি তুই? মলয়! শুভম ওকে খুঁজতে ছাদে উঠল, তবে কাউকে দেখতে পেল না। কিন্তু সিঁড়ি দিয়ে নামার পথে কিসের ওপরে যেন পা লেগে পড়ে যাচ্ছিল সে। মোবাইলের টর্চ জ্বালিয়ে সে দেখল একটা ভয়ঙ্কর দৃশ্য। অনিলের মাথা কাটা দেহ একটা সিঁড়িতে পড়ে আছে, আর তার মাথাটা আর একটা সিঁড়িতে। ভয়ে আর ঢোক গিলতে পারছিল না সে। এমন সময় খেয়াল করলো তার পেছনে সিঁড়িতে কেউ দাঁড়িয়ে আছে। তবে তবে ওদিকে আর তাকানোর সাহস হয়নি ওর। সে কোনো রকমে সিঁড়ি দিয়ে নেমে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে চান্দ্রির কাছে গিয়ে সে পৌঁছালো। কি হলো? অনিলকে পেলে? আর মলয়, মলয় কোথায়? কি হলো শুভম? কিছু বলো, কি হলো? শুভম শুধু ঘামছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল ওর। অনেক অনেক কষ্টে আস্তে আস্তে সে বলল, একটু জল দেবে? চান্দ্রি তাড়াতাড়ি রুমে জল আনতে গেল, তবে তবে বোতলে জল ছিল না। শুভম, জল তো শেষ, তোমার কাছে কি আছে? শুভম কোনো কথা বলতে পারছিল না। চান্দ্রি তা বুঝতে পেরে বলল, দাঁড়াও, আমি দেখছি তোমার রুমে গিয়ে। তবে শুভমের বোতলেও জল ছিল না, এমনকি পাশে রাখা কারোর ব্যাগেই একটা বোতলেও জল ছিল না। ফিরে এসে সে দেখল শুভম প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি গিয়ে ধরলো তাকে চান্দ্রি। শুভম, শুভম, কি হলো? চোখ খোলো শুভম, শুভম, প্লিজ চোখ খোলো। কি করি এখন? কি করি? কোনো বোতলেই তো জল নেই, কি করে তোমার জ্ঞান ফেরাই? শুভম, প্লিজ চোখ খোলো। কি হলো তোমার? অঝরে কাঁদতে লাগলো চান্দ্রি। শুভমের মাথাটা ওর কোলে। প্রচন্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে সে। চান্দ্রি কিছুই কোনো উপায় বার করতে পারছে না, ওকে জ্ঞান ফেরাতে পারছে না সে। এমন সময় কার যেন অট্ট হাসি তার কানে এলো। কান্না থামিয়ে সাহস করে বলল চান্দ্রি, কে তুমি? কেন আমাদের এত ক্ষতি করছো? সাহস থাকলে সামনে এসো। কেন মারলে ওদের? বলো, বলো, কি করেছে ওরা? কেন মারলে? এবারে অট্ট হাসি যেন আরো তীব্রভাবে ধ্বনিত হতে লাগলো সেই ঘরে। আমরা তো গানের প্রোগ্রাম করতে এসেছিলাম, আমাদের কি ভুল হলো যার এত বড় শাস্তি দিচ্ছ তুমি? কি অপরাধ করেছি আমরা? বলো, বলো। মেয়েটি চান্দ্রির কথা শুনে আবারও জোরে জোরে এক বিকট হাসি হাসতে লাগলো। তারপরে হাসি থামিয়ে গান গাইতে শুরু করলো। বিপদে মোরে রক্ষা করো, নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তারপরে তার গান থেমে গেল।
চান্দ্রী প্রচণ্ড ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপরে তার সামনে এসে দাঁড়ালো এক বিভৎস নারীরূপী কঙ্কাল, যার পরনে হলুদ শাড়ি, মাথা ভর্তি লম্বা গোছের চুল যা প্রায় মাটি ছুঁয়েছে, তবে মুখের দিকে তাকানো যাচ্ছিল না। ভয়ঙ্কর তার চেহারা, মুখটা শুধুই হাড় বের করা কঙ্কাল, তার মধ্যে থেকে বড় বড় চোখ দুটো যেন বেরিয়ে আসছে। এই বিভৎস রূপ দেখে কারোর বিশ্বাস হবে না এই নারী কঙ্কাল এত সুন্দর গান গাইতে পারে। চান্দ্রী এক ঝলক তাকিয়ে চোখ বন্ধ করে নিল। তারপরে সেই নারী কঙ্কাল বলতে শুরু করলো, এটাই তো তোদের অপরাধ, তোদের এই গান, নাম, খ্যাতি যা আমি পাইনি। অন্যায়ভাবে মরতে হয়েছিল আমাকে, কেন জানিস? কারণ আমি গান গেয়ে বড় হতে চেয়েছিলাম, আর আমাকে ঠকিয়ে লোভ দেখিয়ে সেই স্বপ্ন এক নিমেষে চুরমার করে দিয়েছিল। আমার সাথে যে অন্যায় হয়েছে তার মাসুলই তোদের মতো গানের মানুষদেরই তো দিতে হবে। তোরা আমার গ্রামে গান গাইতে এসে বেঁচে ফিরে যাবি ভেবেছিস? তোদের এই সবাইকে একে একে মারবো আমি। চারটাকে তো মেরেইছি, এবার তোদের দুজনকে একসাথে মেরে ফেলবো এখনই, তবেই আমার শান্তি। চান্দ্রী বুঝতে পারলো মলয় আর অনিলকেও মেরে ফেলা হয়েছে, তবে তাদেরকেও বোধহয় মরতে হবে। তবুও শেষ চেষ্টা করলো সে। ব্যাগ থেকে মা কালীর ছবিটি বের করে হাতে নিল। ভাগ্যিস সে সাথে রাখে এই ছবি, আর তা দেখেই নারী কঙ্কাল উধাও হয়ে গেল। আর তারপরেই শুভমের জ্ঞান ফিরে এলো। আস্তে আস্তে সে উঠে বসলো, তারপরে বলল, চান্দ্রী ও এসেছিল তাই না? আমার মনে হলো ও এসেছিল। হ্যাঁ শুভম, এক নারী কঙ্কাল। যা দেখলাম আর যা শুনলাম আমি এখনো তা বিশ্বাস করতে পারছি না। বলছিল আমাদেরও মেরে ফেলবে। আমরা কি করেছি বলো? কেন মারবে আমাদের? মারছেই তো একে একে। অনিলের লাশ ওই সিঁড়িতে পড়ে আছে জানো, আর মলয় ওকে খুঁজতেই ছাদে উঠেছিল, তবে কোথাও খুঁজে পেলাম না ওকে। ওকেও বোধ হয়। হ্যাঁ শুভম, ওকেও মেরে ফেলেছে। আর কেউ নেই বেঁচে, শুধু তুমি আর আমি। শুধু তুমি আর আমি আছি। ও আমাদেরও মেরে ফেলবে আমাদের। কাঁদতে কাঁদতে ভেঙে পড়লো চান্দ্রী। শুভম ওকে থামিয়ে বলল, কেঁদো না চান্দ্রী, এভাবে ভেঙে পড়ো না প্লিজ। আমরা মরবো না, কিছুতেই না। আমাদের বাঁচতেই হবে। চলো রামমোহন বাবুর কাছে যাই, সবটা বলি ওনাকে। এতগুলো মার্ডার হলো, পুলিশকে তো জানাতে হবে সবটা, তবে আগে ওনাকে বলতে হবে, উনি যেহেতু গ্রামের মোড়ল। তোমার কি মনে হয় ও আমাদের এখান থেকে যেতে দেবে? আমরা এখানে এসেই ফেঁসে গেছি শুভম, আর আমাদের বাঁচার কোনো উপায় নেই। বাইরে থেকে নারী কঙ্কালের বিকট হাসির আওয়াজ আসছিল। ওই দেখো শুভম, ও আমাদের মারার জন্য অপেক্ষা করছে। আর তুমি বলছো? আমি তাহলে ঠিকই শুনেছিলাম, এই গ্রামে নাকি কেউ আসতে চায় না। একবার কি ঘটেছিল, তারপর থেকে কেউ প্রোগ্রাম করতে আসতে চায় না, কেউ আসে না এখানে। সবটা শুনেও আমি পাত্তা দিইনি। কি বলছো চান্দ্রী? কে বলেছে তোমাকে এসব? যারা বলেছিল তাদের চেনা পরিচিত কেউ থাকে এই গ্রামে। তাহলে বলনি কেন আগে এসব? বিশ্বাস করিনি শুভম। তো তুমি শুনলে বিশ্বাস করতে? ভেবেছিলাম গ্রামে ভালো প্রোগ্রাম হোক, কেউ চায় না, তাই হয়তো এইসব রটানো কথা। এখন আফসোস হচ্ছে, জেনে বুঝে মরতে এলাম এখানে, মরতে এলাম। তাহলে এই জন্যই রামমোহন বাবু অতগুলো টাকা দিয়ে আমাদের এনেছেন। প্রথমে অবাক হয়েছিলাম, তবে মাথা ঘামায়নি। এবার নারী কঙ্কালের চিৎকার করা কান্নার আওয়াজ আসছিল তাদের কানে। ও শুভম,
আমি শুনতে পারছি না এই কান্না, পারছি না। প্লিজ কিছু করো। তবে মেয়েটার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। ও বলেছিল ও নাকি গান গাইতো, ওকে নাকি অন্যায়ভাবে। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল চান্দ্রী। কখন তার মা কালীর ছবি তার হাত থেকে নিচে পড়ে গড়িয়ে গেছে সে খেয়াল করেনি। ওকে পেছন থেকে গলা টিপে ধরল নারী কঙ্কালটা। শুভম তা দেখে তাড়াতাড়ি মা কালীর ছবিটা তোলার চেষ্টা করলো, কিন্তু তার আগেই তা ফু দিয়ে উড়িয়ে দিল নারী কঙ্কাল। কেন আমাদের মারছো? আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? কি লাভ আমাদের মেরে? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। শুভম চান্দ্রীকে অনেক চেষ্টা করলেও ওই নারী কঙ্কালের হাত থেকে রক্ষা করতে পারছিল না। তারপর চান্দ্রী ঠাকুরের নাম জপ করতে শুরু করলেই ওকে ছুঁড়ে ফেলে পালালো নারী কঙ্কাল। চান্দ্রী প্রচন্ড ব্যথা পেয়ে আর উঠতে পারছিল না। চান্দ্রী তুমি এখানে বসো, আমি রামমোহন বাবুর কাছে যাচ্ছি। না শুভম, না, আমিও যাব। এখানে এখানে একা থাকবো কি করে? তুমি যাবেও বা কি করে চান্দ্রী, এত জোরে চোট পেলে? এখানে থাকলে তো এমনি মরে যাব শুভম, আরও কি আস্ত রাখবে আমায়? এমন সময় আবার এসে প্রকট হলো সেই নারী কঙ্কাল আর হাসতে লাগলো। তোরা রামমোহনের কাছে যাবি প্রাণ রক্ষা করতে, ওই নরপিশাচটা তোদের বাঁচাবে। ওর জন্যই তো আজ আমার এই অবস্থা। রামমোহন বাবু তোমার কি ক্ষতি করেছে? ওর জন্যই তো আমি আজ অতৃপ্ত হয়ে করছি। এই কথাগুলো বলতে বলতে নারী কঙ্কাল হঠাৎই তার মানুষের রূপে ফিরে এলো। তারপরে বলতে লাগলো, প্রথমে আমার গান শুনেও খুব প্রশংসা করেছিল, তারপর বলেছিল আমাকে শহরে নিয়ে যাবে, ভালো গানের স্কুলে ভর্তি করাবে। একটা এমন স্বপ্ন দেখিয়েছিল যা কখনো কল্পনাও করিনি আমি। আর তারপর দিনের পর দিন মিথ্যে বলে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আমার বাবার কষ্টের টাকা ওর হাতে বিশ্বাস করে তুলে দিয়েছিলাম। গানের ক্লাসের ফর্ম ফিল আপ, ভর্তির টাকা, আরো কত মিথ্যে। তবুও কোনো প্রশ্ন করিনি। ভেবেছিলাম শহরে বোধহয় এভাবেই টাকা দিতে হয়। আর তারপর একদিন ওর ছেলে শঙ্কর আমার কাছে এলো। গানের নামে আমাকে ভালোবাসার স্বপ্ন দেখালো। রূপা, তোর একদিন অনেক নাম হবে, আমি তোর পাশে আছি। বাবা তোকে কোথায় ভর্তি করেছে জানি না, তবে আমি তোকে টলিউডে নিয়ে যাব। আমার জানাশোনা আছে একজন, তোকে দেখলেই সুযোগ দিয়ে দেবে। যা সুন্দর গান গাস তুই, তোর হবেই। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে। তবে অতগুলো টাকা দিলাম যে ভর্তির জন্য? ও তুই ভাবিস না, গান গেয়ে নাম করলে ওরকম অনেক টাকা আসবে হাতে। চল আমরা একটু ঘুরে আসি। কোথায় যাব? আমি তোকে ভালোবাসি রূপা, তোর সাথেই থাকতে চাই সারা জীবন। বিয়ে করবি আমাকে? ওর অভিনয় দেখে আমার বোঝার উপায় ছিল না ওর মনে কি চলছে। আমিও দিনের পর দিন সবটা সত্যি ভেবেছি, মন প্রাণ সঁপে দিয়েছিলাম ওকে, যার সুযোগও একদিন নিয়েই নিল। অনেকদিন তো হলো শঙ্কর, আর কবে যাব আমরা শহরে? তুমি তো নিয়ে যাচ্ছ না আমাকে। তার চেয়ে বরং তোমার বাবা যেখানে ভর্তি করতো ওখানেই যেতাম। তুই আমাকে অবিশ্বাস করছিস রূপা? না তা নয়, তবে আর কত অপেক্ষা করব? এই তো কালকেই নিয়ে যাব তোকে। চল, তবে তবে তার আগে তোকে আমার সাথে যেতে হবে। কোথায়? আমি যেখানে বলবো। যাবি তো? তারপর সন্ধেবেলা একটা অন্ধকার জায়গায় আমাকে নিয়ে গেল, যেখানে কোনো আলো ছিল না। আমি তাও বুঝিনি ওর উদ্দেশ্য। খুব বোকা ছিলাম আসলে। আর তারপরে আমি যতক্ষণে বুঝলাম
অনেক দেরি হয়ে গিয়েছিল, আর বাঁচার কোনো উপায় ছিল না। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল, কিছুতেই নিজেকে বাঁচাতে পারলাম না। তারপর বাড়ি ঢোকার আগে বলল, যা হলো তা যেন এই গ্রামের আর কেউ না জানে, নইলে তুই আর তোর বাবা দুজনেই মরবি। বুঝতে পারলাম নিজের ভুলটা। গান নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে নষ্ট হয়ে গেলাম। সব শেষ হয়ে গেল আমার জীবনে। বিশ্বাস, ভালোবাসা, গান সব শেষ। তবুও শেষ চেষ্টা করেছিলাম। ভাবলাম ছেলে যেভাবে ঠকালো, বাবা হয়তো ঠকাতো না, সত্যিই নিয়ে যেত আমাকে। গেলাম রামমোহনের কাছে। কাকা, গানের ক্লাস কবে থেকে শুরু হবে? আর তো কিছু বললে না। ও আর হবে না। তুই কি এতদিন ঘুমাচ্ছিলিস? ওর টাইম শেষ হয়ে গেছে, আবার পরের বছর। তবে যে অতগুলো টাকা দিলাম। ভালো তো, পরের বছর আর দিবি না, তবে এবারের মতো তোর হবে না। তুই যা এখন। তার মানে তুমিও ঠকালে? আমিও? মানে আর কে ঠকিয়েছে তোকে? আমি আর কিচ্ছু বললাম না, চলে এলাম এক বুক হতাশা নিয়ে। বাবা আমার কাছে জানতে চেয়েছিল অতগুলো টাকা কি করলাম। কিছুই বলতে পারিনি। লজ্জায়, ঘেন্নায় আর বাঁচতেই ইচ্ছা করছিল না আমার। নিজের প্রতি রাগ হচ্ছিল, ধিক্কার আসছিল, কাউকে কিছু বলতেও পারছিলাম না। শেষে আত্মহত্যা করাটাই অনেক শান্তির মনে হলো। যেখানে তোদের গাড়ি খারাপ হয়েছিল সেখানে একটা কুয়ো আছে, ওখানেই একদিন রাতে গিয়ে ঝাঁপ দিলাম। বাবাটা আমার একা হয়ে গেল। তবে আমার আর কিছু করার ছিল না। যদিও মরেও শান্তি পেলাম কই। ছটপট করতে লাগলো আমার আত্মা। প্রতিশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। শুভমা চান্দ্রী এতক্ষণ চুপ করে একে অপরের হাত চেপে ধরে রেখে সবটা শুনছিল। এবারে শুভম বলল, সব বুঝলাম, কিন্তু তোমার অপরাধী তো রামমোহন আর ওর ছেলে। তাহলে তুমি আমাদের মতো নিরীহ নিরপরাধ মানুষদের মারছো কেন এভাবে? আমরা তোমার কি ক্ষতি করেছি? রামমোহনকে মারতে পারলে তো কবেই মুক্তি পেয়ে যেতাম। তবে ও বেটা তন্ত্রবিদ্যা জানে, তাই ওকে মারা অত সহজ নয়। তবে শঙ্করকে আমি সুযোগ পেয়েই গলা টিপে মেরে ফেলেছি। তবুও শান্তি পেলাম কোথায়? কারণ শঙ্কর যতই খারাপ করে থাকুক আমার, ওর বাপটাকে না মারলে তো শান্তি নেই। ওই তো এই খেলা শুরু করেছিল। তবে ও শঙ্করের মৃত্যুর কারণ জেনে গিয়েছিল ওর তন্ত্রবিদ্যার সাহায্যে। আর তারপর থেকেই এমনভাবে নিজেকে বেঁধে রেখেছে যে ওকে ছুঁতেও পারি না আমি। ওকে মারতে পারছো না বলে আমাদের মারবে? তোদের মারলে যে শান্তি পাই, কারণ তোরা যে ভালো গান গাস আমার মতোই। আমিও তো ভালো গান গাইতাম, তাও ওই মোড়লটা আমাকে কখনো কোনো সুযোগ দেয়নি এই গ্রামে গান গাইবার। বরং এই গ্রামের মেয়েটাকে গান দিয়ে স্বপ্ন দেখিয়ে ঠকালো। এদিকে শহর থেকে গান গাইতে শিল্পী আনছে ভাড়া করে, সকলকে দেখাচ্ছে ও কত ভালো, গ্রামের বিনোদন আনছে খরচা করে। এদিকে আমার টাকা মেরেছে টকবাজটা। হ্যাঁ, কাউকে গান গাইতে দেব না আমি এখানে, কাউকে না। যে আসবে সেই মরবে। আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি এভাবেই ও পাবে। এবার পুলিশ কেস হবে, ওকে জবাবদিহি করতে হবে। মারতে নাই বা পারলাম, তবে মানসিক শান্তিও এই জন্মে পাবে না। আগের বার আরেকটা গ্রুপ এসেছিল, ওদের মারতে পারিনি কারণ ওরা কৃষ্ণ ভক্ত ছিল। সবার গলায় হরে কৃষ্ণ লকেট ছিল। যদিও সারা রাত ওদের বিরক্ত করেছিলাম, যতটা পেরেছি অতিষ্ঠ করে ছেড়েছি ওদের। তারপর ভোর হতেই পালিয়েছে। তবে ওদের না মারতে পারার আক্ষেপ ছিল খুবই। তারপরে এই খবর ছড়াতেই আর কেউ আসতো না এখানে গান গাইতে। অনেক দিন অপেক্ষা করেছি, আজ তোরা এসে সেই অপেক্ষা শেষ হলো। ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে সে আবার নারী কঙ্কালের রূপ নিল। তারপরে ভয়ঙ্কর গলায় বলল, এবার বুঝলি তোদের কেন মারছে?
হরিদাকে কেন মারলে? ও তো আমার গাড়ি চালাতো, ও তো গানও গায় না। প্রতিশোধের নেশায় তুমি নিষ্পাপ মানুষদের মারছো, এতে তোমার আত্মার শান্তি পাবে ভেবেছ? হ্যাঁ, এতেই আমার শান্তি। এবার তোদের দুটোকে মারবো। এই বলে শুভমের কাঁধের উপরে চেপে বসলো সে। তারপরে 2 হাত দিয়ে ওর গলা টিপে ধরলো। চান্দ্রেই উপায় খুঁজতে লাগলো কিভাবে বাঁচবে তারা। এমন সময় তার চোখে পড়লো মা কালীর ছবিটা দরজার বাইরে পড়ে আছে। সে চেষ্টা করেছিল ওটাকে নেবার, তবে দরজার কাছে যেতেই এক ঝটকায় শূন্যে তুলে দিল নারী কঙ্কালটাকে, তারপরে নিচে ফেলে দিল। চান্দ্রী দুবারও ভাবে পড়ে যাওয়াতে আবারও একই জায়গায় তার আঘাত লাগে। সে আর উঠতে পারে না। এদিকে শুভমের দম বন্ধ হয়ে আসছিল। চান্দ্রী বুদ্ধি করে মোবাইল ফোনটা পবন পুত্র হনুমানজির ছবি বের করে নারী কঙ্কালকে দেখালো। আর তা দেখে সে বিকট চিৎকার করতে লাগলো ও শুভমকে ছেড়ে দিল আর বলতে লাগলো, চান্দ্রে ততই ওর চোখের সামনে নিয়ে গেল সেটা দেখাতে। আর তা সহ্য করতে না পেরে নারী কঙ্কাল চলে গেল। শুভম প্রায় অর্ধেক জ্ঞান হারিয়েছে, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে ওর। চান্দ্রী উঠতে পারছিল না, ব্যথায় ছটফট করতে করতে বলল, শুভম, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। তুমি বলেছিলে না আমরা দুজনেই এখান থেকে বেঁচে ফিরবো, তাই হবে শুভম, তাই হবে। সেই কখন থেকে গলা শুকিয়ে কাঠ শুভমের। তার উপরে গলা টিপে ধরাতে ওর অবস্থা আরো খারাপ হতে লাগলো। অনেক কষ্টে সে বলল, একটু যদি জল পেতাম। কোথাও জল নেই শুভম, কোথাও জল নেই। কি করি বলো? এদিকে আমি উঠতেই পারছি না, কিভাবে বাঁচবো আমরা এভাবে বলো তো? কিভাবে বাঁচবো? চান্দ্রী, তুমি হনুমানজির ফটোটা ওয়ালপেপারে রেখে দাও আর স্ক্রিনটা আনলক রাখো, উনি আমাদের রক্ষা করবেন। এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। যেহেতু কেউই বেঁচে ছিল না আর, তাই ভয়ে ভয়ে কেঁপে উঠল দুজনেই। তারপরে দরজার সামনে দাঁড়ানো আগন্তুককে দেখে তারা অবাক হয়ে গেল। এ যে মলয়। তোদের কিছু হবে না শুভম, এই নে জল। শুভম বুঝতে পারছিল না কি বলবে। চান্দ্রীও অবাক হয়ে দেখছিল মলয়কে। শুভম জলটা খেয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলিস তুই? ঠিক আছিস তো? কি যে শান্তি পেলাম তোকে দেখে ভাই। আমি ঠিক আছি ভাই, এবার তোদেরকে এখান থেকে বের করতে হবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। যেভাবেই হোক রামমোহন বাবুর কাছে যেতে হবে। উনি তন্ত্রবিদ্যার সাহায্যে আমাদের ঠিক বাঁচাতে পারবেন এই কঙ্কালিনীর হাত থেকে। কি বলছো কি? ওই বেঈমানটা বাঁচাবে? সব শোনার পরেও এমন বলছো শুভম? তাহলে তো ওর আত্মা আরো কষ্ট পাবে। আমাদের এখন শুধুই এখান থেকে বাঁচার পথ ভাবতে হবে চান্দ্রেই। শুভম ঠিকই বলেছে চান্দ্রী, এছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। তিনজনই স্কুল বাড়ি থেকে বেরিয়ে পড়ল রামমোহন বাবুর বাড়ির দিকে। তবে মেন গেটে বেরোবার মুখে আবার আক্রমণ করলো সেই নারী কঙ্কাল। চান্দ্রেই মোবাইল স্ক্রিন খোলার চেষ্টা করলো, যেহেতু হনুমানজির ফটো ওয়ালপেপারে দেওয়া ছিল। তবে মোবাইলটা লক হয়ে গিয়েছিল খুব অদ্ভুতভাবেই। অনেক চেষ্টা করেও কিছুতেই তা খুলতে পারল না সে। তবে মলয় যেন কোন শক্তিতে উধাও করে দিল ওকে, আর তার এক ফুঁতে মিলিয়ে গেল নারী কঙ্কাল। শুভম আর চান্দ্রী আশ্চর্যের সাথে তা দেখল, তবে কিছু প্রশ্ন করবে ভেবেও করতে পারল না। তারপর তাড়াতাড়ি গেল তারা রামমোহন বাবুর বাড়িতে। তবে বাড়ি ঢোকার মুখেই শুভম খেয়াল করল মলয় পাশে নেই। মলয় কোথায় গেল? এই তো ছিল। শুভমের কথায় চান্দ্রীও এদিক ওদিক দেখতে লাগলো। তারপর তারা দেখল মলয় কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। শুভম মলয়কে ডাকতে মলয় বলল, আমার কাজ এইটুকুই ছিল ভাই, তোদের এখানে পৌঁছে দেওয়া। এবার রামমোহন যত খারাপ মানুষই হোক তোদের ঠিক রক্ষা করবে। আমি এবার চলি।
এই জগতে আমার আর স্থান নেই। এই বলে সে শূন্যে মিলিয়ে গেল। দুজনে চিৎকার করে ডাকলো, মলয়! তবে মলয় ততক্ষণে অনেক দূরে চলে গেছে। দুজনের চোখেই জল চলে এলো। তারা বুঝতে পারল এতক্ষণ তাদের সাথে যে ছিল সে মলয় নয়, মলয়ের আত্মা। এবারে তারা রামমোহনের ঘরে গিয়ে তাকে সবটা বলল। সবটা শুনে সে খুব ভয় পেল। তারপরে ভয়ে ভয়ে বলল, এবার কি হবে? হ্যাঁ, পুলিশ এসে তো আমাকে ছাড়বে না। এইটাই তো আপনার শাস্তি, আর এতেই ওর আত্মার শান্তি। কার কথা বলছেন আপনারা? আর শাস্তি বা কিসের? কি করেছি আমি? শুভম আর চান্দ্রেই তাকে সব ঘটনা মনে করালো। তারপরে রামমোহন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আমি কখনোই চাইনি ও আত্মহত্যা করুক। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি মানছি, তবে তবে আমি ওর এতটা খারাপ করতে চাইনি, বিশ্বাস করুন। আমি মনে প্রাণে প্রায়শ্চিত্ত করতে চাই। ওই জন্যই তো গান গাইয়ে ভালো থাকার চেষ্টা করি, যাতে আমার পাপের বোঝা কমে, কিছুটা হলেও কমে। ও তো আপনাকে মারতে পারবে না, তবে আমাদের তো কোনো বিদ্যা জানা নেই। আপনি আমাদের বাঁচান, আমাদের আর কোনো উপায় নেই, নয়তো আপনার মতো পাপীর সাহায্য কখনোই নিতাম না। রামমোহন তার তন্ত্রবিদ্যার সাহায্যে দুজনকেই একটি করে তাবিজ হাতে পরিয়ে দিয়ে বলল, ও আর আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনার রাতটা এখানেই কাটান, ভোর হলে নিরাপদে শহরে ফিরে যাবেন। ঠিক আছে, তবে ভোর হলেই আগে পুলিশকে সবটা জানাবেন। আর হ্যাঁ, আরেকটা অনুরোধ, রূপার বাবার যদি দায়িত্ব নেন তাহলে হয়তো ওর আত্মা একটু শান্তি পায়, এতে আপনারও প্রায়শ্চিত্ত। রাতটা ওখানেই কাটালো চান্দ্রেই। তোরা বেঁচে গেলি শুধু তাবিজের জন্য নয়, সেটা খোলার চেষ্টা হয়তো আমি করতে পারতাম, তবে রামমোহনকে আমার বাবার দায়িত্ব দিয়েই তোরা আমার মন জয় করে নিলি। যা, শহরে গিয়ে এবার শান্তিতে থাক, তবে আর কখনো এখানে গান গাইতে আসবি না, আমার বড় কষ্ট হয়। সে কাঁদতে লাগলো, আর সেই কান্না দুজনেরই কানে এসেছিল। হঠাৎ দুজনেই ঘুম ভেঙে উঠে বসলো। তুমিও কি তাই দেখলে শুভম, যা আমি দেখলাম? শুভম মাথা নাড়ল। ততক্ষণে ভোর হয়ে গিয়েছিল। পুলিশকে ডাকা হলো, 4 জনের লাশ নিয়ে যাওয়া হলো। ভৌতিক বিষয়কে পুলিশ আমল দিতে চাইল না। আইনি পদক্ষেপেই তারা তদন্ত করবে বলল। শুভম আর চান্দ্রেই এক বুক কষ্ট আর হতাশা নিয়ে বাড়ি ফিরে গেল। কত আনন্দ করে তারা গান গাইতে এসেছিল, কে জানতো তাদের সাথে কি ঘটতে চলেছে। তাদের কাছের বন্ধুদের হারিয়েছে তারা। তাদের সব সময়ের গানের সঙ্গীরা যেভাবে বিনা অপরাধে প্রাণ দিল, এই কষ্ট ভুলবার নয়। প্রতিশোধের আগুনে 4টে নিরীহ প্রাণ চলে গেল, যার আক্ষেপ এ জীবনে তাদের থেকেই যাবে। তবুও বাড়ি ফিরে তারা দুজনে ঠিক করল রূপার আত্মাকে মুক্তি দেবে, এটাই হবে উচিত কাজ। তারা এই বিষয়ে রূপার বাবার সঙ্গে গ্রামে গিয়ে আলোচনা করল। তিনিও রাজি হলেন, তবে অসুস্থ শরীরে তার পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তাই রূপার আত্মার মুক্তি দিতে গয়া গেল শুভম আর চান্দ্রেই দুজনেই। রূপার পিণ্ডির কাজ সম্পন্ন করেই তারা স্টেশনে যাচ্ছিল গাড়ি করে। এমন সময় রাস্তায় যেতে যেতে তারা দেখল একটি মেয়ে গাছের ধারে বসে আছে। বুঝতে অসুবিধে হলো না এটা রূপা। গাড়ি থামিয়ে তারা ওর কাছে যেতেই ও উধাও হয়ে গেল। তবে তার গান আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো।
সে তখন গাইছে, আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। গানের মাধ্যমে ওদের দুজনকে ধন্যবাদ জানিয়ে গেল রূপা। অনেক কষ্ট পেয়েছে সে, তবে এবার শুভম আর চান্দ্রীর জন্য তার মুক্তি হলো অবশেষে। শেষ হলো আজকের গল্প আমারও তো গান ছিল। গল্পের বিভিন্ন চরিত্রে বাল্মীকি, পার্থ, অস্মিতা, অভিজিৎ দত্ত বণিক, অধ্যায় সৌরভ সাহা, বিপুল, আসঞ্জন। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল, পোস্টার আর্টিস্ট মোনালিসা। গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি আসঞ্জন। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।